হ্যাঁ শিওর, উই ক্যান স্টার্ট ইট নাও। ওকে, তাইলে আমি এর মধ্যে শিরোনামটা, আপনি আলাপ করতে করতে আমি শিরোনামটা চেঞ্জ করে ফেলবো। আমরা দুনিয়া জুড়েতে আলোচনা করতে চাই সাইফুল ভাই যে বিষয়টা নিয়ে। নিশ্চয়ই জানেন যে আমরা তাৎক্ষণিক আমরা একটা ব্রেক করেছি যে বাংলাদেশে আমাদের দর্শকদের জন্য যে মিস্টার ট্রাম্পের যে ছিল, ট্যারিফ ছিল, ট্যারিফটা শুল্ক আরোপের এই সিদ্ধান্তটাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। তার বিরুদ্ধে তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন। সকল বাণিজ্য অংশীদারদের জন্য 10% নতুন ট্যারিফের কথা বলছিলেন, যদি একটু ওনার আমি যেটা লেটেস্ট যেটা জানি সেটা হলো উনি এক্সিকিউটিভ অর্ডার দিবেন। তিনি ঘোষণা দিয়েছেন তিনি এটা করবেন, আর এখন এক্সিকিউটিভ অর্ডারটা যেটা ঘোষণা করে কখন সাইন করেন তার উপর নির্ভর করবে। যেহেতু আগের ট্যারিফ রেজিমটা কিন্তু যেটা উনি আরোপ করেছেন এটা কিন্তু অটোমেটিক বাতিল হয়ে গেল। আমি উদাহরণ হিসেবে বাংলাদেশের সাথে যে ট্যারিফ নিয়ে যে চুক্তিটা হয়েছে এটা কিন্তু বাতিল হয়ে গেল। এখন উনি কি করছেন, তার 1972 বা 77 আমি তখন বলছিলাম যে আইন বলে, 72 আইন বলে, উনি যেটা করতে যাচ্ছেন সেটা হলো যে উনি 10% আরোপ করতে যাচ্ছেন ইমিডিয়েটলি ফর 150 ডেজ। পরবর্তী সময় ওনার আরেকটা ধারাতে 302 ধারা অনুসারে উনি পরবর্তী আবার বাড়াবেন, এটা ঘোষণা দিয়েছেন। তো এখন সময়ের অপেক্ষা কখন উনি এক্সিকিউটিভ অর্ডারটা পাশ করেন। কিন্তু এদিকে সারা দুনিয়াতে কিসের খুশি, এটা আমেরিকাতে খুশির বন্যা বইতেছে। পুরো কংগ্রেসের মধ্যে ইভেন কংগ্রেসের স্পিকার পর্যন্ত এটাকে স্বাগত জানিয়েছে, যে যেখানে ট্রাম্প সুপ্রিম কোর্টের কঠোর সমালোচনা করছেন। আমি বলছেন দে শুড বি অ্যাশেমড অফ দেয়ার ডিসিশন, তাদের এবং বলছে যে তাদের পরিবারও তার জন্য অ্যাশেমড হবে, যে তাদের এই অপকর্মের জন্য। এবং সুপ্রিম কোর্টকে উনি অনেক মানে তির্যক ভাষায় সমালোচনা করে এবং বলেছেন যে ওনার প্ল্যান বি কাজ শুরু হয়ে গেছে, এবং এই যে 150 দিনের বাইরে ওনার প্ল্যান বির কাজটা শুরু হয়ে গেছে, প্ল্যান বি ইয়েটা করবেন। এদিকে ডেমোক্রেট যিনি দলের প্রধান, কি ওনার নাম, ইয়াতে কংগ্রেসে ডেমোক্রেট দলের প্রধান কে, উনি কালার্ড কি, আমি এক্স্যাক্টলি ভুলে গেছি ওনার নাম এই মুহূর্তে, তিনিও এটাকে স্বাগত জানিয়েছেন সুপ্রিম কোর্টের এই ডিসিশন। সো আমেরিকাতে কিন্তু এটা নিয়ে উল্লাসই হচ্ছে, কারণ আমেরিকার ইম্পোর্টাররা তাদের টাকা দাবি করছে, তাদের পুরনো টাকা, তাদের কাছ থেকে যে টাকা এতদিনে আদায় করছে তারা দাবি করছেন এটা প্রায় $300 বিলিয়ন কাছে, 280 to 300 বিলিয়ন ডলারের কাছে হয়েছে। কেউ কেউ বলছে $122 বিলিয়ন ইমিডিয়েট তাদেরকে পে করতে হবে। আমেরিকা যে যারা কি বলে বিক্রি করে, এটা কি বলে, পাইকারি না, এটা কি বলে, খুচরা বিক্রেতা সমিতি যেটা, তারাও কিন্তু তাদের এইখান থেকে ট্যারিফের টাকা ফেরত দেওয়ার জন্য দাবি জানিয়েছে। আর পৃথিবীর অন্যান্য জায়গায় ইউরোপিয়ান ইউনিয়ন অন্যান্য জায়গায় সবাই স্বাগত জানিয়েছে, এবং সবাই আমেরিকার সাথে তাদের ট্রেড টক অফ করে দিয়েছে। ইউরোপ পুরা অফ করেছে। কার্নি মানে কানাডার কার্নি ও এটাকে স্বাগত জানিয়েছে, কিন্তু কার্নি সম্পর্কে এবং কানাডা সম্পর্কে খুব বাজে কথা বলেছেন ট্যারিফ ইয়াতে। তিনি বলছেন যে কানাডা নাকি ইয়া থেকে কি বলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে 30% পর্যন্ত ট্যারিফ সুবিধা ভোগ করে, এবং এটা করে তারা এটা, সো এটা সে খুব মানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে। এবং যদিও তেল এবং লৌহজাত পণ্য যেটা আছে সেটা এই ট্যারিফের আওতায় নেয়, অন্যভাবে ট্যাক্স আরোপ করছে, সেটা অব্যাহত থাকবে। সে এরকম আর কি। অনেক দেশ খুব খুশি হয়েছে, অনেক দেশ, এবং আমেরিকার সাথে আবার নতুন ট্রেড অ্যারেঞ্জমেন্টের যাওয়ার জন্য তারা। আর সবচেয়ে খুশি হয়েছে যেসব দেশগুলো, সেই দেশগুলোর মধ্যে ইয়ারা আছে কিনা, যে তাদের আর আলোচনা করতে হবে না। চায়না খুব খুশি, ইভেন ভারত ঘোষণা দিয়েছিল, ভারত কিন্তু ঘোষণা দিয়েছিল তারা বোধহয় রোববার থেকে বোধহয় আলোচনা শুরু হওয়ার কথা ছিল বা এরকম, সেটা কিন্তু একদম ফাইনাল স্টেজে চলে গেছিল, ভারত আর এইটা থেকে মুক্তি পাইলো। হ্যাঁ, এটা সর্বানিধির জন্য একটা ইনফরমেশন আমার কাছে খুব, আমি ওনাকে দেওয়ার জন্য বলছি। সর্বানিধি আমার ধারণা অ্যাটলিস্ট এই টেরিফ রেজিমের কারণে রাশিয়ার কাছ থেকে যে তেল কেনা বন্ধ করার যে চাপ ছিল এটা বন্ধ হইলো, এবং ভারত শেষ পর্যন্ত ট্রাম্পের কথা ট্রাম্পের মুখেই রয়ে গেল, ভারত আর এই নিয়ে কথা বলতে হইলো না। সুপ্রিম কোর্ট ভারতকে রেহাই দিয়েছে। ভারত এই জন্য আমেরিকান সুপ্রিম কোর্টকে ধন্যবাদ দেওয়া উচিত, যে দেশের ভিতরে যে কন্ট্রোভার্সির মধ্যে পড়েছিল মোদী সরকার, সেটা থেকে মোদী সরকার রেহাই পেল। এবং রাহুল গান্ধী থেকে শুরু করে যেভাবে মোদীকে ভারত বিক্রি করে দিয়েছে বলে যে স্লোগান দিচ্ছিল, সেখান থেকে মোদী সরকার রেহাই পেয়েছে আপাতত। কিন্তু 10% পাল্লাই কিন্তু পড়তে যাচ্ছে। রাশিয়ার কাছ থেকেও সে তেল কিনতে পারবে। এই যে ভেনেজুয়েলার তেল
কেনার ব্যাপারে রাজি হয়েছে, এটাও ভারতীয় ইয়ে থেকে যে ভেনেজুয়েলার কিছু কিনবে। ভারতের যে বাণিজ্য প্রতিনিধি দল যারা ডিসকাশনে যে যাচ্ছিল তারা কিন্তু বলছিল হ্যাঁ আমরা আমাদের মিডল ইস্টার্ন কান্ট্রিজ গুলো থেকে যে তেল আহরণের বা তেল কেনার যে এটাকে আমরা রিঅর্গানাইজ করতেছি, কেন রাশিয়ার কথা বলে নাই, বলছে আমরা ভেনেজুয়েলার কাছ থেকেও কিনতে, যেটা ট্রাম্প চেয়েছিল। এখন আপাতত ভারত এটা থেকে মুক্তি পেয়েছে, ভারতের জন্য এটা বিশাল সুখবর। তো আমাদের প্রতিবেশীদের জন্য সুখবর, আমাদের জন্য সুখবর যে আমরা অ্যাটলিস্ট আমাদের কৃষিজাত পণ্যগুলির উপর যে সে থাবা বসাইছিল এটা থেকে আমাদের দেশ শুধুমাত্র সুপ্রিম কোর্টের আদেশের কারণে আমরা রেহাই পেয়েছি। কিন্তু আমরা যেটার জন্য রেহাই পাইনি সেটা হলো আমাদের সাথে যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হয়েছে, সেই নন ডিসক্লোজার এগ্রিমেন্টের চিবার মধ্যে বা গলায় ফাঁস নিয়ে কিন্তু আমাদের থাকতে হবে। যাই হোক, ট্যারিফ অ্যাটলিস্ট একটা থেকে তো মুক্তি পাওয়া গেছে, বাংলাদেশের কৃষি, বাংলাদেশের পণ্য বাংলাদেশ বাঁচছে কিছুটা হলো আপাতত। আবার কি আসে সে যায় না, সে তো আবার বলছে যে 10%-এর পরে বাকিটা সে আবার দেখবে, আবার বসাবে সে, দেখা যাক কি হয়। এই হলো সর্বশেষ। এই যে সুপ্রিম কোর্ট যে আদেশ দিল, এতদিন যে তিনি এত লোকের কাছ থেকে, এত ব্যবসায়ীদের কাছ থেকে আদায় করলেন, বিভিন্ন দেশের কাছ থেকে তার দেশের ব্যবসায়ীরা যে ইয়ে করলো, এখন এটা তো ফেরত দেওয়ার আগের আলোচনা আমরা বলছিলাম ফেরত দিতে হবে, ইতিমধ্যে দাবি উঠে গেছে যে তার টাকাটা ফেরত দিতে হবে। তাহলে ট্রাম্পের অবস্থাটা কি দাঁড়াচ্ছে, তার সমর্থকরা এবার তাকে কিভাবে ইয়ে করবে? না, তার সমর্থকদের মধ্যে তো বললাম না, স্পিকার পর্যন্ত এতে খুশি হয়েছে। মানে এই সে কারণ হয়েছে, কারণটি স্পিকারের ক্ষমতার ভেতরে যে জিনিসটা আছে সেটার বাইরে গিয়ে সে এটা করছে। এটা হলো কি স্পিকারের ক্ষমতা, যে ট্যারিফ বিষয়ে কোনো জিনিস আপনাকে কংগ্রেস থেকে অনুমোদন নেই, কারণ ট্যারিফটাকে শাস্তি হিসাবে দেখা হয়, আচ্ছা, ট্যারিফ ইম্পোজ করাটাকে শাস্তি হিসাবে দেখা হয়। ইট ইজ নট ফর মেকিং মানি, এটা মানি মেক করার জন্য না। যেই ট্যারিফ সংক্রান্ত যত আইন আছে সেই আইনগুলোতে এটা হলো মেন ইয়ে, কিন্তু উনি এটাকে মানি মেকিং মেশিন বানিয়েছেন। এইটি হলো মেইন প্রবলেম, যে এইটা কংগ্রেস পারে হইলো কোনো দেশ আমাদের সাথে ঝামেলা করতেছে সেই দেশ থেকে সাহায্য করার জন্য এই ট্যারিফ রেজিম, তো এইটা হলো শাস্তি হিসাবে। তো সেই শাস্তিটা কে দিতে পারে? প্রেসিডেন্ট দিতে পারে না, দিলে কংগ্রেস দিতে পারে। এখন ট্রাম্প এটাকে তার মানি মেকিং মেশিন বানাইছিল, এইটা এখন সুপ্রিম কোর্ট বলছেন না তুমি এটা করতে পারো না, তো এটা ক্ষমতা হলো ইয়ের কংগ্রেসের। তো কংগ্রেস তো খুশি হবেই খুব স্বাভাবিকভাবে, এবং অনেক অনেক রিপাবলিকান নেতা গ্রাসলি টাসলি এগুলো অনেকেই খুব খুশি হয়েছে যে অ্যাটলিস্ট ট্রাম্পের এই যে একটা ইয়ের মতো কি বলে আগ্রাসী নেতার মতো করে বিশ্ব নেতা হিসেবে পরিণত হচ্ছিল, সেটা অ্যাটলিস্ট সুপ্রিম কোর্ট টেনে ধরেছে। এরপরে আলোচনাটা যেতে চাই, প্রিন্স অ্যান্ড্রুর আর বাড়িতে অভিযান চালিয়েছে। রাইট, প্রিন্স অ্যান্ড্রু জিজ্ঞাসাবাদ করেছে প্রায় 10 ঘন্টা যাবত, তাকে জিজ্ঞাসাবাদ করার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু ছেড়ে দিলেও কিন্তু অ্যান্ড্রুর বিরুদ্ধে যে তদন্ত সেই তদন্ত অব্যাহত আছে। শুধু তদন্ত অব্যাহত নয়, অ্যান্ড্রুর বাসভবন তল্লাশি করা হয়েছে এবং তল্লাশি আরো করা হবে এই সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য, যে অ্যান্ড্রু আসলে রাজ পরিবারে তার ক্ষমতা, তার যে রাজ পরিবারের যে অফিসিয়াল ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি কোনোভাবে ব্যবহার করে অ্যাপস্টেইনের সাথে সম্পৃক্ত হয়েছে কিনা। তো সেটা তো অনেক আগে একটা অভিযোগ তো আছে যে রানীর সফরের সময় তো সে এই সুবিধা অ্যাপস্টেইনের সাথে কাতারের ইউনাইটেড আরব আমিরাতের ইয়ে মন্ত্রীদের সাথে খাতির করে দেওয়ার জন্য সে চেষ্টা করছে একই সফরে গিয়ে। এগুলো কিন্তু ঘটছে। এবং তবে যে জিনিসটা সবচেয়ে বেশি মানে ইয়ে তন্ত্রের ভিতরে এসছে সেটা হলো যে রাজপ্রাসাদও সে ব্যবহার করেছে কিনা, যে রাজপ্রাসাদে সে যে অপকর্ম অ্যাপস্টেন যেটা অভিযোগ করা হয়েছে, যে অ্যাপস্টেন ফাইলস এর ইনফরমেশন আসছে যে কি জানো ওই যে মেয়েদেরকে, রাশিয়ান মেয়েদেরকে সে লন্ডন পর্যন্ত, সে লন্ডন কি বার্কিংহাম প্যালেসেও কি সেই অপকর্ম করছে, এইসবের তদন্ত হচ্ছে। এট দ্য সেম টাইম এটা আরো বিস্তৃত লাভ করছে, সেটা হলো যে তার 2 মেয়ে এবং তার সাবেক স্ত্রী এরাও কিন্তু স্ক্রুটিনির আওতায় আসছে, যদিও এখন পর্যন্ত পুলিশ তাদের সাথে ওইভাবে এখন পর্যন্ত কিছু করে নাই, কিন্তু তবে আহ, এরা যুক্তরাজ্যের পুলিশের তদন্তের আওতায় রয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো আরেকটা বিষয় বলতে চাই আমি, সেটা হচ্ছে যে ইরান যুক্তরাষ্ট্র সর্বশেষ অবস্থাটা কি? ইরান যুক্তরাষ্ট্রের অবস্থাটা খুব সুবিধার না। সেটা হলো ইয়ে যেটা ট্রাম্প যেটা বলেছে সর্বশেষ, আমি একটু যদি বের করতে পারি তাহলে আপনাকে, ট্রাম্প যেটা বলছে যে আম, কি বলে যদি আগামী 10 দিনের মধ্যে চুক্তি না করা হয় তাহলে কিন্তু ট্রাম্প সীমিত পরিসরে হলেও কিন্তু অভিযান চালাবে। এটা হলো ট্রাম্প কিন্তু ইরানকে
সতর্ক করেছে এবং সে বলেছে যে সেটা করবে আগামী 10 দিনের মধ্যে যে কোনো মূল্যে ইরানকে চুক্তিতে আসতে হবে। এটার কারণ হলো চুক্তিটা এখন পর্যন্ত ডিলে হচ্ছে, কারণ কোনো পক্ষেই কিন্তু একটা জায়গাতে পৌঁছাতে পারছে না। এদিকে ট্রাম্প দাবি করেছে যে ইরান এই যে যে ইয়ের সময় যে অভ্যুত্থানটা হওয়ার চেষ্টা হয়েছিল, যে ইরানে যে জঙ্গি হামলা হয়েছিল বা জঙ্গিদের দ্বারা টেক ওভারের ইয়ে হয়ে গেছিল, সেখানে ট্রাম্প দাবি করছে যে ইরান কর্তৃপক্ষ 32,000 মানুষকে মেরেছে। এখন এই ফিগারটা কতটা সত্য সেটা এখন পর্যন্ত কেউ যাচাই করে বলতে, বাট ট্রাম্প দাবি করেছেন যে ইরান কর্তৃপক্ষ 32,000 বিক্ষোভকারীকে হত্যা করেছে। একেবারে আমরা ইউক্রেনের আপডেটটা যদি একটু জানি, যে রাশিয়া ইউক্রেনের সর্বশেষ অবস্থা কি আসলে? রাশিয়া ইউক্রেনের অবস্থাও কিন্তু মানে মানে আলোচনা ভেস্তে গেছে, কোনো সমঝোতায় আসে নাই, কোনো সমঝোতায় পৌঁছানোর দিকে রাশিয়া ইউক্রেনের উপর হামলা অব্যাহত রেখেছে। এই সুবিধা যে আলোচনা যত ইয়ে থাকে তা ইউক্রেনকে দুর্বল করাই তার টার্গেট, সেটা করতেছে। তবে এদিকে ইউরোপিয়ানরা ব্যাখ্যা করছে এটা হলো এই চুক্তিটা হচ্ছে না হলো ইউরোপকে এটার বাইরে রাখা হয়েছে। আমেরিকা নিজে থেকেই এগুলো করতেছে। যদি ইউরোপকে এটাতে ইনভলভ করা হইতো তাহলে এই ধরনের একটা শান্তি চুক্তিতে আসা অসম্ভব ব্যাপার ছিল না। কিন্তু যেহেতু আমেরিকা ইচ্ছাকৃতভাবে ইউরোপকে বাইরে রেখে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে একটা সমঝোতা, সেটা হচ্ছে না। কারণ ইউক্রেনের এখনকার যে অ্যাটিচিউড, সেই অ্যাটিচিউডে ইউক্রেন কিছুটা ট্রাম্প বিরোধী অবস্থান, কিছুটা কি জেলেনস্কি বক্তৃতা দিয়েছে যে এই যে সিকিউরিটি কনফারেন্সে, যে যুক্তরাষ্ট্র যতটা বেশি রাশিয়ার স্বার্থ দেখে, ইউক্রেনের স্বার্থ দেখছে না। তো এই অভিযোগ সে করেছে, এবং ইউরোপের নেতৃবৃন্দ মনে করেন যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বোধ হয় এই চুক্তিটি সম্পন্ন করা সম্ভব হবে না। তাই তারা এখন যুক্তরাষ্ট্র নির্ভর আলোচনা থেকে সরে দাঁড়ানোর জন্য মনে হয় জেলেনস্কি উৎসাহিত করছে। আর জেলেনস্কিও তো নিজে থেকে বিশ্বাস করেন যে যুক্তরাষ্ট্র ইচ্ছা করে এটা করতেছে যেন ইউক্রেন রাশিয়ার সকল শর্ত মেনে নিতে বাধ্য হয়। একেবারেই আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে নতুন করে এই সিদ্ধান্ত নিলাম আমরা দুনিয়া জুড়ে কি প্রতিদিন এইভাবে আমরা করব। আজকে প্রথম দিন আপনাদের মতামত নেওয়ার পর আমি আসলে শিরোনামটা লিখতে হয়েছে, এই জন্য আগামী দিন থেকে যথারীতি শুরু করার সঙ্গে সঙ্গেই শিরোনাম সিন করবে, সঙ্গে সঙ্গেই এটা একটা আপনাদের সবার মতামত পায়, এবং অনেকে আমরা সময় নষ্টের মাঝখানে একজন দর্শক জানতে চেয়েছেন, আমি জানি না এটার কোনো আপডেট সাইফুল ভাইয়ের কাছে এই মুহূর্তে আছে কিনা, তারপরও আজকে আমরা যে কয়েকটি বিষয় করছি অনেক ব্যস্ততার মধ্যে এগুলো করতে হয়েছে। সেটা একজন জানতে চেয়েছেন, ভারতের রাশিয়া থেকে তেল কেনা নিয়ে আলোচনা শুনতে চাই। ইতিমধ্যে আপনি বলছেন যে ভারতের উপর যে একটা চাপ ছিল, আপাতত ভারত রক্ষা পেয়েছে। আপাতত ভারত রক্ষা পেয়েছে, অ্যাটলিস্ট আপাতত না, আবার সে কোনটা করে নোবডি নোজ, কিন্তু আপাতত তো এটা বাতিল হয়ে যাওয়ার পরে এখন আর তো ভারত আর নেগোসিয়েশনে যাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, তা এখন আর যেমন আলোচনায় যাওয়ার আগে কিন্তু ভারতীয় প্রতিনিধি দলই বলছিল যে তারা এখন ভেনেজুয়েলা থেকে কিছু তেল কিনবে টিনবে এরকম করছে, কিন্তু আর দরকার নেই আপাতত। এখন আজকে রাত বা কখন সে এক্সিকিউটিভ অর্ডারটা দিয়ে বসে, সেটার পর আবার কি আলোচনায় আসে সেটা আমি জানি না। কিন্তু এই মুহূর্ত পর্যন্ত শুধু ভারত রক্ষা পায়নি, বাংলাদেশ রক্ষা পেয়েছে, ইন্দোনেশিয়া রক্ষা পেয়েছে, যারা যারা চুক্তির জন্য আলোচনা করতে বাধ্য হচ্ছিল তারা রক্ষা পেয়েছে, যারা চুক্তি করে ফেলেছে তার বাংলাদেশের মতো তারাও কিন্তু রক্ষা পেয়েছে। এখন দেখা যাক এরপরে আবার সে কি করে। নিশ্চয়ই। আমি একজন গোবিন্দ দাদাকে চিনি, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমরা একসঙ্গে একটা অফিসে কাজ করতাম, টিএমসি বিল্ডিং। আচ্ছা, হোসেন টাওয়ার। আর নিশ্চয়ই এই গোবিন্দ কিনা সেই গোবিন্দ এটা খুঁজতেছেন। থ্যাংক ইউ বঞ্জয়মিনী এডমিশন। তারপর আরেকজন লিখছেন, তথাকথিত নিজেকে গোম থাকার দাবি করা ব্যক্তি আরমান ফিরে এসে এবার সরাসরি দেশের সবচেয়ে বড় ডিজিটাল ফাইন্যান্স প্ল্যাটফর্ম নগদ 1,000 কোটি টাকা ইনভেস্ট করতে চায়। তার সম্পদ আছে 200 কোটি টাকা, 2 কোটি টাকা বোধ হয়, 2 কোটি টাকা তিনি সম্পদ দেখেছেন। তিনি 1,000 কোটি টাকা নগদ কিনতে চান, মানে ইনভেস্ট করতে চান, মানে কিনতে চান। যতগুলো আলোচনা শুনতেছি এটা সত্য মিথ্যা জানি না, এখন টেকনোলজি খাতেই ব্যয় হবে 600 কোটি টাকা এর মধ্যে। যদি হয় এটা খুবই দুঃখজনক, রাজাকার পুত্রের কাছে যদি আবার দেশের সম্পদ চলে যায় নগদ, এটা খুব দুঃখজনক হবে। তারপরে আর তো কমেন্টস মোটামুটি আমরা আগের গুলা দেখে ফেলছি, কথা বলে ফেলছি। শহীদ মিনারে জাসির হামলার শিকার জাতীয় পার্টি শ্রদ্ধা জানাতে গিয়ে এটা দুঃখজনক। সাইফুল ভাই সর্বানিধি বলছে রাহুল গান্ধী একটা মানুষ হলো, মা গো।
উনি আমার উপর খুব ক্ষুব্ধ। ভাই এই দেখেন, এটাই হলো পার্থক্য। আপনার রাহুল গান্ধীর পছন্দ না, আমার কিন্তু রাহুল গান্ধীর খুব পছন্দ। আমার রাজীব গান্ধীকে খুব পছন্দ, আমার ইন্দিরা গান্ধীকে খুব পছন্দ। এটা আমি কিছু করার নাই, এটা আমার। আমি কিন্তু কোনো এই নিয়ম নীতি বা কি বলে সে কত বড় রাজনীতিবিদ এটা না, এমনি ভাল লাগে। এইটাই আমার। আমি এই ধরনের মানুষ একটু, যে আমি অনেকটাই পৌরাণিক, যে ভাল লাগে। রাহুল রে দেখতে ভাল লাগে, রাহুলের কাজ করা ভাল লাগে, রাহুল কি করে সেটা খেয়াল করি, রাহুল কি কি কথা বলে এটা শুনি, রাহুলের ইম্যাচিউরড রাহুলকে দেখেছি, এখন ম্যাচিউরড রাহুলকে দেখি। ইম্যাচিউরড রাহুল কি বলেছিল সব আমি মনে রাখতে পারি, এবং ম্যাচিউরড রাহুল কি বলে এটা মনে রাখি। কিন্তু ওই যে বললাম, ভাল লাগলে কি করবেন? আপনার যদি কাউকে ভাল লাগে তাকে তো আপনার ওই ভাল লাগা ঠেকাইতে পারবেন না। কি করবেন বলেন? নীতিমালা তো উনি ভারতের নীতিমালা মেনটেন করে, এই জন্য আমারও তো চিন্তা নাই। বাট আমার ওনাকে খুব ভালো লাগে সর্বানিতে, কিছু মনে করেন না আপনি। বাট আমি মনে করি যে এই গান্ধী পরিবার আমার খুব পছন্দ। থ্যাংক ইউ। একেবারে স্বপ্নটা একটু আগে প্রশ্নটা করেছিলেন, আমি প্রশ্নটা খেয়াল করে নাই, ভুলে গেছিলাম, আবার করছেন। বাড়তি ট্যারিফের কারণে আমেরিকার ব্যবসা বাণিজ্যে মন্দা প্রভাব পড়বে কি? এটা বাড়তি ট্যারিফের এটা তো খুব স্বাভাবিক একটা ব্যাখ্যা, যে ট্যারিফ আরোপ হলে তো জিনিসপত্রের দাম বেড়ে যাবে না? প্রত্যেকটা গ্রোসারি শপের জিনিসপত্রের দাম বেড়ে গেছে না? কারণ আপনি বিদেশি জিনিস ইম্পোর্ট করবেন, ট্যারিফ আরোপ করলে তো আপনার দেশেও দাম বাড়তেছে। আপনার দেশে দাম, আপনার দেশের মানুষের উপর তো ট্যাক্স করতে হবে। দেশের মানুষ বেশি দামে খাবে না? আপনি যেহেতু ট্যারিফ আরোপ করছেন, আপনি আগে কোনো ট্যারিফ ছিল না, এখন 15% ট্যারিফ। তো আগে যে 2 টাকা দাম ছিল, এখন 2 টাকা 15 পয়সা দাম হয়েছে না? সেটা 2 টাকা 15 পয়সা কারা কিনতেছে? 2 টাকা 15 পয়সা, আরো 10 পয়সা তো কস্ট আছে। তো 2 টাকা 25 পয়সা হয়েছে। এটা কে টাকাটা দিচ্ছে? এই টাকাটা দিচ্ছে তো হলো পাবলিক। পাবলিকের পকেটের টাকা। একদম। আবার সর্বানিধি লিখছেন, আমি ইন্দিরা গান্ধীকে পছন্দ করি, আমার ইন্দিরা গান্ধীকে পছন্দ, কিন্তু রাহুল আমি রাজীব গান্ধীকে আমি ভীষণ পছন্দ করতাম, আমার ভালো লাগতো কেন জানি রাজীব গান্ধীর মৃত্যু আমাকে ভীষণভাবে ব্যথিত করছিল। ওই ঘটনা আমি বিকেল বেলা হঠাৎ করে শুনলাম রাজীব গান্ধী মারা গেছে, এরপরে ভীষণ কষ্ট পেয়েছিলাম। আমরা গান্ধী পরিবারের কাছে কৃতজ্ঞ, ইনফ্যাক্ট ভারতের প্রতি কৃতজ্ঞ। অবভিয়াসলি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তাদের একটা ভূমিকা ছিল, বড় ভূমিকা। শামিমা সুলতানা বলতেছেন ওনার ডোনাল্ড ট্রাম্পকে পছন্দ করে, পছন্দ। আমি ভাই, এই দেখেন, ডোনাল্ড ট্রাম্পকে পছন্দ করতে পারে, তাকেও পাওয়া গেছে আমাদের শোতে। বলেন, বলেন একেবারে সর্বানিধি, যার যার পছন্দ আপনি কই যাবেন কোন? ডোনাল্ড ট্রাম্পে পছন্দ করে এরকম তো পাওয়া যায়। এবং শামিমা এই যে উদাহরণে থাকলো ডোনাল্ড ট্রাম্পে পছন্দ করে, সে কি করবে? একেবারে রাহুল গান্ধী আপাদমস্তক ভালো মনে হয়, ভণ্ডামি নেই। জামাল উদ্দিন লিখছেন। যার আর যার যেমনি ভাল লাগে আর কি। আমারও ভাল লাগে হলো ও যে পার্লামেন্টে পার্লামেন্টে যে হুল ফোটায় নতুন, আগে তো সে কিচ্ছু পারতো না। তাকে তো বাচ্চা কাচ্চা কত শব্দ ইউজ করছে, হ্যাঁ, শিশু মিশু। মোদি তো তাকে মোটামুটি একেবারে বাচ্চা হিসাবে ট্রিট করতে। আর এখন সে মোদিকে এত সুন্দর করে হুল ফোটায়। আই লাভ ইট, আই লাভ ইট, আই লাভ। যদিও মোদিকে আমার পছন্দ, কিন্তু মোদিকে যখন ও হুল ফোটায় খুবই দুর্দান্ত। মোদির চেহারাটা একদম করুণ হয়ে যায়, যে এই একেবারে বাচ্চা পোলারে, যেটা আমি ছোট্ট মোটো মনে করতাম, এটা এত শক্তিশালী হয়ে পড়ছে, এত বুদ্ধিমান হলো কেমনে। হ্যাঁ, দারুণ লাগে আমার কাছে। একদম। অবশ্য সবাই দিয়ে আবার লিখছেন রাহুল গান্ধী ডিপ স্টেটের অ্যাসেট নাকি। এখন আমরা তো এটা জানি আচ্ছা, হতে পারে, হতে পারে। আহ, না। আচ্ছা, আই লাইক ডোনাল্ড টু। আচ্ছা, অনেকেই পাওয়া আমি গেছে। ট্রাম্প একটা পাগল। মৃণাল গান্ধী লিখছেন, আর ইয়ে লিখছেন, ইফতেখার লিখছেন, ট্রাম্প ট্রাম্প মানেই বিনোদন। এটা খারাপ বলছেন না, এখনো একটা ইমেচুর ইয়ে আছে। আচ্ছা, একেবারেই আমরা শেষ পর্যায়ে সাইফুল ভাইকে ছাড়তে হবে। আমার 3টার মধ্যে সাইফুল ভাইকে ছাড়ার একটা কমিটমেন্ট ছিল, 3টা বাজতে আর 3 মিনিট বাকি। সাইফুল ভাই বেরোবেন নিশ্চয়ই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ যারা দেখবেন, সবার প্রতি অনুরোধ, বিপুল টক ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর দুনিয়া জুড়ে এটা আমি এক্ষুনি আলাদা করে এক্ষুনি আপ করে দিব, হয়তো আমার 15-20 মিনিট সময় লাগবে। নিশ্চয়ই আপনারা দুনিয়া জুড়েটা যারা দেখেন পরে দেখে নিবেন, আমরা আলাদা করে এক্ষুনি দিয়ে দিব। সবাইকে শুভরাত জানিয়ে অনুষ্ঠানটি যেভাবে আছে এখানে এডিট করবো না, জাস্ট দুনিয়া জুড়ে অংশটা আমি আলাদা করে দিয়ে দিব এই পর্যন্ত। সুতরাং আপনারা দেখবেন, সেই প্রত্যাশা রেখে এই অনুষ্ঠান শেষ করছি এখানে, এবং নিশ্চয়ই আগামীকাল যথারীতি দেখা হবে সবগুলো অনুষ্ঠানে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি। সাইফুল ভাই।
সবাইকে শুভেচ্ছা। যথারীতি অলরেডি অনুরোধ করে ফেলছি, ইউনেস্কো যেখানে পাইবেন হ্যাকলিং করবেন, ইউনেস্কোর সাঙ্গ পাঙ্গ সবগুলোর হ্যাকলিং করবেন। হ্যাঁ, আর হইলো যে আহ, গ্রামীণ প্রোডাক্ট ই করতে হবে, বয়কট করেন প্লিজ প্লিজ প্লিজ, যে যেখানে পারেন। অনেক ধন্যবাদ। শুভরাত্রি।